এখানে কোথায় কাজ করছিলাম? একটা ফোল্ডার ছিল না আমাদের? বেসিক ক্লাস ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটের ভিতরে না, ওয়েব ব্যাস, হ্যাঁ এর ভিতরে। তোমাদের ব্যাসের নাম কিন্তু চেঞ্জ হয়ে B7 হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা ডে 6 এর ভিতরেই কাজ করি। যেহেতু ডে 6 এর কোনো ভিডিও রেকর্ড টেকর্ড আপলোড করা হয়নি, আমরা এটাকে আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব। ভিজুয়াল স্টুডিওতে ওপেন করার জন্য এর পাশে আমরা কার্সার রাখবো। কার্সার রাখার পর সিএমডি, হ্যাঁ সিএমডি কমান্ড প্রম্পটে ওপেন হবে। তারপর হচ্ছে কোড ডট ইন্টার, তার মানে কি এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে গেল, তাই না? এটা বিভিন্নভাবে করা যায়, তো এটাই আমার কাছে মানে কম সময় আগে মনে হয়েছে, সেই জন্য আমরা এটা ইউজ করছি। আচ্ছা, এর আগে এখান থেকে আমরা একটা HTML এর ফাইল তৈরি করি, index.html, ঠিক আছে? আরেকটা থাকবে হচ্ছে style.css, style.css, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে HTML-টা স্ট্রাকচারটা দিয়ে দিই, HTML, ওকে। আচ্ছা, গতদিন এটার ক্লাস করানো হয়েছিল, কিন্তু হচ্ছে রেকর্ড ছিল না, যার কারণে আমি একটু রিপিট করছি, হ্যাঁ ডিপলি বোঝাচ্ছি না, কিন্তু একটু রিপিট করছি। সেটা হচ্ছে আমরা গতদিন কয়ভাবে সিএসএস লেখা শিখছিলাম। সিএসএস তিন ভাবে লেখা যায়, একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। আচ্ছা, তো ইনলাইন সিএসএসটা কি? যেমন যে আমরা এখানে h1 দিলাম, দিস ইজ হেডিং, তাই না? এটা দেওয়ার পর আমরা যদি এখান থেকে আউটপুটটা দেখি, এটা আমাদের নরমাল আউটপুট। তো আমরা যদি এখন এখানে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি, স্টাইল, হ্যাঁ স্টাইল অ্যাট্রিবিউট লিখে এই অ্যাট্রিবিউটের ভ্যালুর ভিতরে আমরা যে সিএসএসটা লিখি সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। মানে কি এইচটিএমএল লাইনের ভিতরে যে সিএসএসটা লেখা হয় যে পদ্ধতিতে, হ্যাঁ সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। সাপোজ আমরা এটার কালার দিলাম হচ্ছে হোয়াইট, ঠিক আছে? আর এখানে আরেকটা প্রপার্টি দেব, ব্যাকগ্রাউন্ড কালার। এগুলো কিন্তু হচ্ছে প্রপার্টি, যে এটাকে কি বলা হয় সিএসএস এর প্রপার্টি। আর এর ভিতরে কি সেই প্রপার্টির একটা ভ্যালু দিয়ে দিতে হয়, ঠিক আছে? প্রপার্টি মানে কি বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে যেমন কালার, এই যে H1 এর একটা বৈশিষ্ট্য হবে, এর রং হবে হচ্ছে সাদা, এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, ঠিক আছে? এইভাবে আমরা এখানে প্রপার্টি দেব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিলাম স্যার রেড, ওকে, ঠিক আছে? তাহলে আমাদের এটা দেখো এই যে আউটপুটটা চলে আসছে, তাই না? এটাকে বলা হয় কি ইনলাইন সিএসএস। আচ্ছা, আরেকটা হবে কি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস সাধারণত কিভাবে লেখা হয়? ইন্টারনাল সিএসএস সাধারণত লেখা হয় হচ্ছে HTML ফাইলের ভিতরে, ঠিক আছে? ওই HTML এর ফাইলের ভিতরে আলাদা স্টাইল বলে একটা ট্যাগ নিয়ে তার ভিতরে আমরা সিএসএস লিখতে পারি। তো সেটা কিভাবে করতে হয়? আচ্ছা, আমরা এইটা রেখে দিলাম, এটা বাদ দিলাম, ওকে h1, এটাকে ক্লোজিং করলাম। আচ্ছা, এই যে আমরা হেডের ভিতরে, হ্যাঁ আমরা যদি কখনো ইন্টারনাল সিএসএস লিখি, তো সেটা সবসময় হেডের ভিতরে রাখবো, ঠিক আছে? হেডের ভিতরে আমরা এখানে স্টাইল বলে একটা ট্যাগ আছে, হ্যাঁ স্টাইল ওপেনিং, স্টাইল ক্লোজিং, এর ভিতরে আমরা সিএসএস লিখবো। তো এর ভিতরে সিএসএস লেখার জন্য প্রথমত আমাদের কি করতে হবে, ইনলাইনে কি হচ্ছিল, আমরা যে লাইনটাকে আমরা কালার করতে চাচ্ছিলাম সেই লাইনের ভিতরে স্টাইল দিয়ে দিলে হয়ে যাচ্ছিল, তাই না? সেই ট্যাগের ভিতরে। কিন্তু এখন আমার এখানে তো আরো 10টা 20টা এলিমেন্ট থাকতে পারে HTML এর, তাই না? সাপোজ হচ্ছে আমি এখানে নিলাম হচ্ছে আরেকটা h3, দিস ইজ হেডিং 3, এরকম কিছু দিলাম, হ্যাঁ। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, তাহলে দেখো আমাদের দুইটাই শো করছে। এখন আমি কালার করব, একটা যে কোনো একটা এলিমেন্টকে কালার করব। এখন এই সিএসএস কে বোঝাইতে হবে আসলে কোনটাকে কালার আমরা করতে যাচ্ছি, সেজন্য আমাদের কি যেটাকে কালার করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা কাকে কালার করব? h1 কে। h1 এর উপর আমরা কিছু সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করব। তো আমরা h1 কে এখান থেকে সিলেক্ট করলাম। এই যে এলিমেন্টের নাম দিয়ে সিলেক্ট করতে হলে কি করতে হয়? শুধু সেই এলিমেন্টের নামটা দিয়ে দিতে হয়। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেটের ভিতর প্রপার্টি আর ভ্যালু দিতে হয়। সাপোজ আমরা এর কালার করব হচ্ছে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার করব রেড, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই সিএসএসটা এর উপরে অ্যাপ্লাই হয়ে গেল, কারণ কি আমরা এখান থেকে h1 কে সিলেক্ট করছি, তাই না? আচ্ছা, এখন আমাদের এর ভিতরে আরেকটা h1 ও থাকতে পারে,
হতেই পারে। তবে একটা স্ট্যান্ডার্ড একটা এসইও ফ্রেন্ডলি ওয়েব পেজের বৈশিষ্ট্য হচ্ছে একটা পেজে একটাই H1 থাকবে। ঠিক আছে? একটা ওয়েব পেজে। আচ্ছা কেন থাকবে? কারণ সাপোজ আমি প্রথম আলোতে যাই। আলো। প্রথম আলো এই যে একটা বাংলা নিউজ পেপার ওয়েবসাইট। তো সাপোজ আমি এই যে এইটাকে ওপেন করলাম। এদের আর্নিং কি এই অ্যাড থেকে? হুম, আচ্ছা এই যে এই পুরো এই যে এটা একটা ওয়েব পেজ না? এই ওয়েব পেজের ভিতরে H1 শুধু এই একটাই আছে। ঠিক আছে? সাপোজ আমরা যদি এটাকে কন্ট্রোল ইউ দিই তাহলে এখানে কি কি কোড আছে সবকিছু দেখা যাবে। মানে কোডগুলো, হ্যাঁ? আচ্ছা। এখন আমরা কন্ট্রোল এফ দিই। কন্ট্রোল এফ দিয়ে H1 খোঁজার চেষ্টা করি। H1 আচ্ছা এখানে অনেকগুলো H1 দেখাচ্ছে। এই যে HTML
পারবা না? হ্যালো, আচ্ছা। ইন্টারনাল যে মাইক্রোফোন আছে কোয়ালিটি অনেক খারাপ হবে। খারাপ কোয়ালিটি হোক, একটু দেখে একটু ম্যানেজ করে নিয়ে নেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা। আহ, এই পর্যন্ত কোনো সমস্যা নেই না? ওকে। এবার হচ্ছে আমরা কি কি শিখলাম? আহ, ইউএল, এলআই, মানে এগুলোর কালার সবকিছু ঠিকঠাক। আচ্ছা, এখন ডিসপ্লে ইনলাইন আর ইনলাইন ব্লক এই বিষয়টা সম্পর্কে কিছু দেখি আমরা। সাপোজ আমরা এখানে একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ, হ্যাঁ। পি এর একটা হচ্ছে পি এর ভিতর দিলাম হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ। আচ্ছা, নিচে আর একটা হচ্ছে স্প্যান ট্যাগ রাখবো, হ্যাঁ। এই যে এখানে এস পি এন স্প্যান, স্প্যান ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখন কোনো কারণবশত মনে করা হচ্ছে আমরা পি কে টেক্সট অ্যালাইন সেন্টার করব, দেখাইছিলাম না গতদিন? পি কে সিলেক্ট করলাম, তারপরে এর ভিতর প্রপার্টি হবে কি টেক্সট অ্যালাইন, হ্যাঁ। টেক্সটের অ্যালাইনমেন্টটা ঠিক করব, টেক্সট অ্যালাইন। আমরা যদি করে দিই সেন্টার, সেন্টার করে দিলে কি এই টেক্সটটা মাঝখানে চলে যাবে, তাই না? ওকে, আচ্ছা। এবার দেখো আমরা যদি রিলোড দিই তাহলে পি কি আমাদের মাঝখানে চলে আসলো। কেন মাঝখানে চলে আসলো? এটা টেক্সট লাইনটা সেন্টার আছে। আচ্ছা, এবার আমরা স্প্যানকে যদি মাঝখানে পাঠাইতে চাই তাহলে কি করতে হবে? আচ্ছা, স্প্যানের টেক্সট লাইন সেন্টার করতে হবে, তাই তো? ওকে, করে দেখি তো হয় কিনা। টেক্সট অ্যালাইন, টি ই এক্স, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, কিন্তু দেখো যে স্প্যানটা এখান থেকে সরতে যাচ্ছে না, তাই না? স্প্যান যাচ্ছে না কেন মাঝখানে? হ্যাঁ, হ্যাঁ, মানে এইটা প্যারাগ্রাফ মানে পি ট্যাগের ডিসপ্লে সবসময় ব্লক থাকে। তার মানে কি যে পি ট্যাগটা কি মানে যেগুলো ডিসপ্লে ব্লক থাকে সেগুলো কি মানে পুরো জায়গায় তার, হ্যাঁ, এই পুরো জায়গার ভিতর সে যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারে, তাই না? তার জন্য পুরো জায়গাটাই বরাদ্দ। কিন্তু স্প্যান ট্যাগটা কি আসলে? স্প্যান ট্যাগটা হচ্ছে তার যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গায় তাকে দেওয়া হবে, ঠিক আছে? এর বাইরে তাকে জায়গা দেওয়া হবে না। এটা ডিসপ্লে থাকে কি ইনলাইন, ঠিক আছে। আচ্ছা, সেজন্য কি হয় যখন আমরা স্প্যান ট্যাগটা যখন আমরা দুইটা মাল্টিপল স্প্যান ট্যাগ মানে যেগুলো ডিসপ্লে ইনলাইন থাকে পাশাপাশি নিয়ে আসি তখন কি ওগুলো পাশাপাশি চলে আসে, তাই না? কিন্তু এই যে যেগুলো ডিসপ্লে ব্লক থাকে সেগুলো কি তার পাশে আর কাউকেই আসতে দেয় না, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনলাইন আর মানে ব্লকের ভিতরে একটা পার্থক্য আর কি। তা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, স্প্যানেরও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার টমেটো দিলাম। এখন এই যে মানে এর পুরো ব্যাকগ্রাউন্ডটাই কি মানে এর পুরোটা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চলে আসছে, তাই না? কিন্তু এটার কেন আসছে না? কারণ কি এটা জায়গায় এতটুকু, তাই না? আর এর জায়গা পুরোটাই সেজন্য পুরোটা দিয়েই সে ব্লক করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, W3 Schools, W3 Schools, এখানে সবকিছু টিউটোরিয়াল পার্ট বাই পার্ট দেওয়া আছে, হ্যাঁ। যেমন এই যে HTML, CSS, JavaScript, SQL, Python, হ্যাঁ। তো এখান থেকে তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। দেখো এখান থেকে কত কিছু দেওয়া আছে, HTML একদম পুরো সিলেবাস কমপ্লিট এখানে, হ্যাঁ। এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা এর ভিতরে মানে দেখানো আমাদের হয়তো বা সম্ভব হবে না, কারণ HTML চাইলে 3-4 মাস 4-5 মাস ধরে শেখানো যায়, কিন্তু যেগুলো আমাদের লাগবে সেগুলো আমরা শিখবো, ঠিক আছে। HTML এর এমন অনেক ট্যাগ আছে যেগুলো আমি জানি না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা সিএসএস শিখছিলাম তাই না, টাইপোগ্রাফি শিখছিলাম, আর সিনট্যাক্স এগুলো তো আমাদের শেষ। আচ্ছা,
সিলেক্টর, হাউ টু, কমেন্ট, কালার। কালারটা আমরা একটু দেখি। কালার হচ্ছে আমরা সরাসরি কি করছিলাম, নাম দিয়ে বলে দিচ্ছিলাম না এটা কালার কি হবে। এই যে যেমন হচ্ছে আমরা পি এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিচ্ছিলাম, তাই না? এখানে কিন্তু আমরা HSX কালার দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সা কালার কালার। আচ্ছা, HSK হয়ে গেছে, ACX, ACX, হ্যাঁ, এই ACX কালার। হ্যাঁ, এর মাধ্যমে কি যে আমরা এই যে দেখো, এই যে RGB কালারেও আমরা ইউজ করতে পারি কালার। তারপরে হচ্ছে HSB, এই যে HSL, ঠিক আছে। এই যে ACX, যে কালারটা আমরা বেশিরভাগ সময় ইউজ করি, ACX। আমরা কালার কোড দিয়েও কিন্তু কালার গুলো করতে পারি, তাই না? এখানে কিন্তু আমরা সরাসরি কি বলতে পারছি, এর ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হোক, কিন্তু আমরা এইভাবে কিন্তু বলতে পারছি না যে হালকা গ্রিন কিংবা ডার্ক গ্রিন, হ্যাঁ, এরকম কিছু বলতে পারছি না। তখন কিন্তু আমাদের এই কালার কোড ইউজ করতে হবে, ঠিক আছে। এই কালার কোড ইউজ করে আমরা আমাদের মতো করে কালার ইউজ করতে পারি, ঠিক আছে। কালার ইউজ করার জন্য একটা ওয়েবসাইট আছে, FLA.UI কালার। একটা ওয়েবসাইট এটা, হ্যাঁ। এই বিভিন্ন ধরনের কালারের ইয়ে আছে। তো আমি শুধু এর উপর ক্লিক করলাম। এই যে দেখো, এই যে বিভিন্ন কালার, মানে এই কালারগুলো কি, এই কালারগুলো হচ্ছে চোখের ক্ষতি খুবই কম করে, হ্যাঁ। মানে এইগুলো রিসার্চ করে রাখে, এখানে কালারগুলো দিয়ে রাখতে পারে। তার উপর ক্লিক করবে, সেটা কপি হয়ে যাবে সেই কালার কোড। এবার এখানে গিয়ে আমরা যদি পেস্ট করে দিই, তাহলে আমাদের কালার হয়ে যাবে, ঠিক আছে, যেটা দিতে আসছে। যাই হোক, একটা আমরা কিভাবে শিখছিলাম গতদিন, এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে কি, এই যে এই সিএসএস সাথে সিএসএস, এই এইচটিএমএল ফাইলের সাথে কি আলাদা একটা সিএসএস ফাইলকে লিংক করে আমরা সিএসএস লিখবো, তাই না? মানে আমরা এইচটিএমএল এর ভিতর কোনো সিএসএস আমরা লিখবো না, ঠিক আছে, এক্সটার্নাল সিএসএস এর। আর এমনিতেও লিখবো না, কারণ কি, তুমি যদি এইচটিএমএল এর ভিতর সিএসএস লেখো, তাহলে ওই তোমার ফাইলটা গোছালো থাকে না, হ্যাঁ, এলোমেলো হয়ে যায়। এসইও করতে সমস্যা হবে না, ইফেক্ট পড়বে না সিএসএস, কিন্তু হচ্ছে তোমার, হ্যাঁ, নিজের কোড দেখে নিজেই বুঝতে পারবো না। আর যদি তোমার তোমার বানানো ডিজাইনে যদি কেউ ব্যাকএন্ডের কাজ করে, তার তো আরো মাথা খারাপ, তাই না? তো সেই জন্য আমরা কি করবো, সবসময় সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল রাখবো এবং এইচটিএমএল এর জন্য আলাদা একটা ফাইল রাখবো, ঠিক আছে। অবশ্যই আমরা পরবর্তীতে সিএসএস রাখবো না, সিএসএস আমাদের লাগবে না ফাইলে, হ্যাঁ। আমরা করবো কি, সরাসরি ফ্রেমওয়ার্ক দিয়ে, টেইলিং সিএসএস, শুধু ক্লাস লিখবো, অটোমেটিক সব ডিজাইন করবে, ঠিক আছে। তো এটা শেখার জন্য অবশ্যই আমাদের সিএসএস টা ভালোভাবে শিখতে হবে, কারণ কি, সিএসএস দিয়েই কি টেইলউইন সিএসএস এর তৈরি, হ্যাঁ। আর আছে বুটস্ট্র্যাপ আছে, ওইটাও শিখতে পারো। তবে টেইলউইনটা বর্তমান খুবই জনপ্রিয়, সেজন্য ওইটা আমি যখন শিখছিলাম তখন হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে শিখছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে বুটস্ট্র্যাপ বাদ দিয়ে এই কাজ করি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে কি করব, এই সিএসএস মানে এখানে যদি আমরা সিএসএস লিখি, সাপোজ আমরা কাকে সিএসএস অ্যাপ্লাই করব, পি কে, তাই না? পি, এবার হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রিন, হ্যাঁ, এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রিন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের index.html, এটা হচ্ছে style.css। তো এখন আমরা পি কে ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম, তাই না? এখন কি দেখার কথা না আউটপুট, আসছে না কেন, p এর ব্যাকগ্রাউন্ড কালার? হ্যাঁ, কারণ কোনো লিংক করানো হয়নি, মানে এই ফাইলের সাথে এই ফাইলের কোনো আমার সম্পর্ক এখন নাই, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এইখান থেকে আমাদের এই সিএসএস টাকে লিংক করাতে হবে, ঠিক আছে। তো লিংক করানোর জন্য লিংক, প্রথম দিকে শুরুর দিকে আপনারা এরকম ভুল করবেন অনেকবার, হ্যাঁ, যে লিংক না করে সিএসএস অ্যাপ্লাই করে করে আউটপুট দেখার চেষ্টা করবেন, পারবেন না, ঠিক আছে। তো সেই জন্য মানে বলে দিচ্ছি আগে থেকে, এইচরেফ এর ভিতরে আমাদের পাথ বলে দিতে হবে। পাথটা কোথায় আছে, একই জায়গায় আছে দুইটা, তাই না? সেজন্য শুধু ফাইলের নাম দিলেই হয়ে যাবে, style.css। এবার যদি আমরা রিলোড করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল। আমরা এখন মানে এই এইচটিএমএল এর সাথে সিএসএস ফাইলটাকে লিংক করে দিলাম। এখন আমরা চাইলে আমরা আমাদের মতো করে যে কোনো কিছু এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার?
তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা নেই না? ওকে। আচ্ছা আচ্ছা, সিএসএস এ দেখো ডিফল্ট ভাবে একটা মার্জিন প্যাডিং থাকে। প্যাডিং মার্জিন প্যাডিং জানো? মার্জিন মানে কি যে একটা জায়গা আছে, এই যে উপর থেকে একটা মার্জিন আছে, ঠিক আছে? এই যে এই সাইড থেকে মার্জিন আছে, এই সাইড থেকে মার্জিন আছে, তো এটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে এক বেরে মানে আমরা উপরে একটা কাজ করি, স্টার মানে কি অল, এখানে তো হচ্ছে স্টার, হ্যাঁ, স্টার, স্টার মানে কি অল, মানে এইখানে যা যা লিখবা এটা সম্পূর্ণ তোমার এই এইচটিএমএল এলিমেন্টের উপর ডিফল্ট ভাবে এটা অ্যাপ্লাই হবে, হ্যাঁ? তো সাপোজ আমরা এখানে লিখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ব্ল্যাক দিলে কি হয় দেখো, যে পুরোটার উপরে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেল, তাই না? ঠিক আছে, স্টার মানে কি অল, মানে সবকিছুর উপর যদি কোনো মানে কোনো সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই না থাকে কোনো কিছুর উপর, সেটা ডিফল্ট হবে, এটা পেয়ে যাবে। তা আমরা মার্জিন, যে এখান থেকে দেখো যে একটু ফাঁকা আছে, তাই না, গ্যাপ আছে, তো আমরা এখানে কি করবো, মার্জিন অ্যাপ্লাই করবো। তো মার্জিন অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে এখানে মার্জিন দিয়ে দিব, মার্জিন প্রপার্টি, MARGIN মার্জিন, ঠিক আছে? মার্জিন আমরা এখান থেকে একবারে জিরো করে দেবো, হ্যাঁ, জিরো মানে কি ডিফল্ট ভাবে সব জায়গা থেকে মার্জিনটা জিরো নিয়ে নেবে, হ্যাঁ, এখানে এখন আমাদের মার্জিন নাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, সিএসএস টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি, আচ্ছা, আমরা ফন্ট রিলেটেড কিছু ক্লাস দেখি এখন, হ্যাঁ, কিছু প্রপার্টি দেখি সিএসএস এর। তো সাপোজ আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার কিছু দিব না। ওকে, আমরা এখানে পি এর ব্যাকগ্রাউন্ড কালার এইটাও বাদ দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমরা পিটাকে এখানে রিলোড করি। আচ্ছা, প্যারাগ্রাফ, তাই না? আচ্ছা, সাপোজ আমরা এখানে কি করব, পি কে একটা ফন্ট স্টাইল দিয়ে দেবো, হ্যাঁ, ফন্ট স্টাইল, হ্যাঁ, ফন্ট স্টাইল। আচ্ছা, এখানে কিছু প্রপার্টি আছে। সাপোজ আমরা আগে কি করতাম, ইতালিক করতে হলে কি এটাকে আই ট্যাগের ভিতরে রাখতাম না, যখন এইচটিএমএল শুধু এইচটিএমএল জানতাম, কিন্তু আমরা চাইলে সিএসএস এর মাধ্যমেই ফন্ট স্টাইলটাকে ইতালিক করে দিতে পারবো। ফন্ট স্টাইল যদি ইতালিক করি তাহলে কি হবে, আমাদের লেখাটা ইতালিক হয়ে যাবে, ঠিক আছে? আমরা এটা কিসের মাধ্যমে করতেছি, সিএসএস এর মাধ্যমে, ঠিক আছে? তারপর হচ্ছে ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ মানে কি এই লেখার একটা সাইজ, তাই না? এর আগে আমরা কি করতাম, এইচটিএমএল H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ দিয়ে লেখা বড় ছোট করতাম, তাই না? তো আমরা এখন সিএসএস এর মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবো। ফন্ট সাইজ কত পিক্সেল হবে, সাপোজ আমরা এখানে দিলাম 200 পিক্সেল, তাহলে দেখবা ফন্ট সাইজটা অনেক বড় হয়ে যাবে। ধরছে না এখন? এই যে, ঠিক আছে, এই ফন্ট সাইজটা এই যে কত বড় হয়ে গেল, 200 পিক্সেল, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা কি ফন্ট সাইজটা মানে যদি তোমরা 100 পিক্সেল দিতে চাও, যত এখানে যতটুকু দিবা সেই পরিমাণ ফন্টটা হবে, ঠিক আছে? পিক্সেল এখানে আরো অনেক ভাবে দেওয়া যায়, এটা হচ্ছে আমরা যদি দেখি 1 ইঞ্চি, হ্যাঁ, ইঞ্চি দিয়ে দিয়ে দাও। কিন্তু আসলে ইঞ্চি দিয়ে ওইভাবে হিসাব করা হয় না, ঠিক আছে? ওয়েবসাইটে হিসাব ইঞ্চি দিয়ে করা হয় না, পিক্সেল দিবা। আরেকটা আছে আরইএম এবং ইএম, এই বিষয়টা কি জানেন? জানেন আরইএম মানে কি? ও, এমনি আরইএম ইএম দেওয়া যায় এটা, আচ্ছা। আরইএম আর ইএম টা আমি একটু পরে দেখি, যদি আজকে সময় হয় আজকে বোঝাই দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে পিক্সেল দিতে পারি, হ্যাঁ, ফন্ট সাইজ একদম পিক্সেল 1 পিক্সেল, 16 অথবা 20 পিক্সেল দিতে পারি, 20 পিক্সেল, ঠিক আছে? 20 পিক্সেল দিলাম, তাহলে 20 পিক্সেল হয়ে গেল, ঠিক আছে? কিন্তু
সময় দেখবা তোমরা যে এরকম থাকবে যে REM EM, হ্যাঁ, REM, কত REM 1 REM, ঠিক আছে, এইভাবে থাকবে। এই যে, আমরা যদি এখানে দিই 2 REM তাহলে কি হবে, এবারে ফন্ট সাইজটা বেড়ে যাবে, হ্যাঁ, এই যে, ঠিক আছে। আরেকটা আছে EM, আমরা যদি শুধু EM দিই তাহলেও দেখো সেম ভাবে থাকবে। ওকে, এখানে রিলোড করি, এই যে সেম ভাবে থাকবে সব। তা আসলে এটার কাজ কি? কাজ হচ্ছে কি, এই পিটাকে আমরা কোন একটা জায়গার ভিতরে রাখি, হ্যাঁ, সেটা হচ্ছে ডিপ, ডিপ ট্যাগের ভিতরে রাখলাম, ঠিক আছে। এই ডিপ ট্যাগের ভিতর পিটাকে আমরা রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি ডিপটার একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ডিভের ফন্ট সাইজ, ফন্ট ফন্ট সাইজ, ডিভের ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করো 40 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমরা দিলাম হচ্ছে 1 পি এর ফন্ট সাইজ দিলাম 1 তাহলে কি হয় দেখো, এখন এটা হচ্ছে কি, আমরা ডিভ এর ফন্ট সাইজ 40 পিক্সেল দিছি না, মানে এই এর সাইজ কি পি না, ডিভ এর ভিতরে পি আছে না, পি এর যখন আমরা 1 দেব, 1 দিলে কি করবে, সে প্যারেন্টের সাথে গুণ করবে যে আমার প্যারেন্টের কত ফন্ট সাইজ দেওয়া আছে, ঠিক আছে, ওর প্যারেন্টের কত দেওয়া হচ্ছে 40 পিক্সেল, সেজন্য 40 কে কত দিয়ে গুণ করছে, 1 দিয়ে গুণ করছে, সেজন্য এর ফন্ট সাইজ হচ্ছে কত, 40 পিক্সেল, পি এর ফন্ট সাইজ, বুঝতে পারছো বিষয়টা, প্যারেন্টের সাথে সবসময় কি গুণ করে। আচ্ছা, এখানে যদি আমরা 2 দিয়ে দিই তাহলে কি হবে, ফন্ট সাইজটা কত হবে, পি এর 80 পিক্সেল হয়ে যাবে, কারণ কি তার প্যারেন্টের 40 পিক্সেল, প্যারেন্টের সাথে কত করছে 2 দিছি, সেজন্য 2 দিয়ে গুণ করছে, ঠিক আছে, বুঝতে পারছো। কিন্তু এখানে দিলে কি হয়, আর ই এম 1 দিলাম, হ্যাঁ, 1 দিলাম, তাহলে কি এটা একদম ছোট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন ডিফল্ট ভাবে ফন্ট সাইজ আছে 16 পিক্সেল, হ্যাঁ। আচ্ছা, টা কি করে, টা যে এখানে এইচটিএমএল আছে না, এইচটিএমএল ট্যাগ, সে কিন্তু তার প্যারেন্ট ফাইল কাউকে দেখে না, সেদিকে এই এইচটিএমএল এর ডিফল্ট ফন্ট সাইজ কত আছে, এইচটিএমএল এর ডিফল্ট ফন্ট সাইজ সাধারণত থাকে 16 পিক্সেল, হ্যাঁ। তো এই কি করে, এটা হচ্ছে এই এইচটিএমএল এর ফন্ট সাইজের সাথে গুণ করে, ঠিক আছে, এর প্যারেন্ট ফাইল কাউকে দেখে না। এখন যদি আমরা এইচটিএমএল কে, এইচটিএমএল ট্যাগের ফন্ট সাইজটা আমরা যদি কোনো কারণবশত চেঞ্জ করে দিই, ফন্ট সাইজ 80 পিক্সেল, তাহলে পি এর ফন্ট সাইজ কত হবে, 80 পিক্সেল, কারণ কি এইচটিএমএল, এই এইচটিএমএল এর ফন্ট সাইজ আছে কত, 80 পিক্সেল, সেই জন্য পি এর ফন্ট সাইজটা হয়ে যাবে কি 80 পিক্সেল, ঠিক আছে। আমরা যদি এখন রিলোড করি, এই যে, ঠিক আছে, ফন্ট সাইজটা হচ্ছে 80 পিক্সেল, তার মানে কি আরইএম কি করে, আরইএম হচ্ছে এইচটিএমএল ট্যাগের ফন্ট সাইজ কত আছে সেইটার সাথে গুণ করে, এখানে যদি আমরা 2 আরইএম দিতাম তাহলে কত হতো, 160 পিক্সেল, তাই না, বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, ফন্ট সাইজ এখানে 2 আরইএম, আচ্ছা, আসলে এটা 160 পিক্সেল কিনা আমরা বুঝবো কি করে, তাই না, হ্যাঁ, ইন্সপেক্ট করতে হবে, কিন্তু ইন্সপেক্ট করে এখানে আরইএম এ দেখাচ্ছে, ইএম এ দেখাচ্ছে, এখানে এই যে 2 আরইএম এ দেখাচ্ছে। আচ্ছা, তো একটা কাজ করতে পারি যে এটা আসলে ঠিকঠাক ভাবে 160 পিক্সেল হচ্ছে কিনা বোঝানোর জন্য আমরা নিচে আরেকটা ট্যাগ নিই, হ্যাঁ, আই ট্যাগ নিলাম, হ্যাঁ, আই তাহলেই, আর এখানে আমরা ইনলাইন সিএসএস করে দিই, স্টাইল ফন্ট সাইজ কত, 160 পিক্সেল, তাই না, 60 পিক্সেল, ঠিক আছে।
এবারে যদি আমরা এখান থেকে রিলোড করি, দেখছেন এই দুইটার ফন্ট সাইজ একই না? মানে এটা কিন্তু আমরা কাস্টম ভাবে কি নিজে নিজে 160 পিক্সেল দিয়েছি, আর এটা কি আরইএম এর মাধ্যমে ইউজ করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আরেকটা কিছু দেখেন, এর ভিতরে হচ্ছে থাকবে হচ্ছে এ এ না, এর ভিতরে রাখবো হচ্ছে স্প্যান কে, এসপিএন স্প্যান, স্প্যানের ভিতরে আমরা প্যারাগ্রাফটাকে রাখবো। এখন আমাদের div এর ফন্ট সাইজ আছে 40 পিক্সেল। আচ্ছা, আর এখানে হবে ইএম দিয়ে দিই, ইএম টু ইএম, তার মানে কি পি এর ফন্ট সাইজ কত হবে? 80 পিক্সেল, 40 গুণ 2 80 পিক্সেল, তাই না? আচ্ছা, এখন এর ভিতর কি রাখছিলাম, স্প্যান কে, স্প্যান স্প্যানের ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি হচ্ছে 2em। আচ্ছা, এখন বলেন তো এই স্প্যানের ফন্ট সাইজটা কত হবে? হুম, 160 পিক্সেল, তাই না? কিভাবে হবে? কারণ 80 গুণ 2। আচ্ছা, এখন কি হবে, এই যে div এর ফন্ট সাইজ আমাদের কত? div এর ফন্ট সাইজ হচ্ছে আমাদের 40 পিক্সেল, তাই না? div এর স্টাইল কে p, তাই না? p এর যখন ফন্ট সাইজ আমরা 2em দিছি তখন কি হচ্ছে, এই 40 গুণ 2 80, p এর ফন্ট সাইজ হিসেবে 80। এখন আবার স্প্যানের ফন্ট সাইজ কত দিছি, 2em, তখন কি হচ্ছে, এর যে এর প্যারেন্ট কে p, তাই না? p এর ফন্ট সাইজ আগে ছিল কি কত আমাদের 80, তাই না? সেই 80 এর সাথে 2 গুণ করতেছে, করে আমাদের একটা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে আর ইএম নিয়ে আর কোনো সমস্যা হবে? এটা কিন্তু অনেক সময় অনেক জায়গায় আপনার যদি কোনো মানে ইউটিউবে কোনো টিউটোরিয়াল দেখতে দেখেন, তাহলে অনেক সময় দেখবেন যে এটা দেয়, কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে আমরা বুঝি না। দেখা গেলো 2 পিক্সেলে এত হয়, 2 আরইএম এত হয়, 4 আরইএম এত হয়, এইভাবে আমরা একটা মনে রাখি। তো এটা হচ্ছে আসলে এইভাবে কাজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, তো আমরা ফন্ট সাইজটা দেখালাম, এখন রয়েছে কি ফন্ট স্টাইলটাও আমরা দেখছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলি 20 ফন্ট। আচ্ছা, আমরা এখানে এলিমেন্টটাকে সিলেক্ট করিনি, সেজন্য এটা সাজেশন দিচ্ছে না। ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি মানে কি যে ফন্টের একটা স্টাইল, হ্যাঁ, সেটা কি আমরা হাইট এখানে দিলাম। এই ফন্ট একটা স্টাইল আছে না, আমরা চাইলে এই ফন্টের স্টাইলটা চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে? তো ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আমরা দিয়ে দিলাম হচ্ছে তাহমা বলে একটা ফন্ট। এখন দেখেন আমরা যদি রিলোড করি তাহলে দেখবেন যে এই লেখার স্টাইলটা চেঞ্জ হচ্ছে, ফন্টটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি আমরা হচ্ছে এখানে এখান থেকে যে ফন্টটা চেঞ্জ করে ফেলতে পারছি, তাই না? আচ্ছা, এখন দেখেন এই ফন্টের নাম কি, শিগোই ইউআই, তাই না? আচ্ছা, তারপর আবার তাহমা আছে, তারপরে আবার কি আছে, জেনেভা, ঠিক আছে? কতগুলো ফন্ট রয়েছে, তাই না? আচ্ছা, এতগুলো ফন্ট দেওয়া কেন? ফন্ট আসলে পাচ্ছে কোনটা বলেন তো? এই যে প্রথমটা, হ্যাঁ, প্রথমটা, ঠিক আছে? আচ্ছা, এখন এইগুলো দেওয়ার কারণ কি? আচ্ছা, যদি কোনো কারণবশত এই ফন্টটা কারোর কম্পিউটারে না থাকে, হ্যাঁ, কারোর কম্পিউটারে ইনস্টল না থাকে, সে যদি ব্রাউজ করে তোমার website, তাহলে এই সেকেন্ড চয়েসে যে ফন্টটা রাখছো সেইটা তার ওখানে, ঠিক আছে, সে সেই ফন্টে দেখতে পাবে। বুঝতে পারছেন? আবার যদি কোনো কারণবশত এই দুইটা ফন্টের একটা ফন্টও তার কম্পিউটারে না থাকে, না থাকে, কোনো কারণবশত যদি না পাই, তাহলে এই ফন্টটা, ঠিক আছে, এগুলো একটা চয়েস, আমরা শুধু এগুলো না দিলেও রাখতে পারতাম, শুধু না দিয়ে শুধু আমরা একটা ফন্টও রাখতে পারতাম, একটা ফন্ট রাখলেও কিন্তু আমাদের এরকম সেই একটা ফন্টই অ্যাপ্লাই হতো, ঠিক আছে?
বুঝতে পারছেন? কোনো চেঞ্জ আসছে? আচ্ছা। কিন্তু যদি কোনো কারণবশত এই ফন্টগুলো না পাই, তাই আমরা কোনো রিস্কের ভিতরে রাখছি না এটাকে, হ্যাঁ? অনেকগুলো সেকেন্ড সুইচ, থার্ড সুইচ এগুলো আমরা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা শুধু তাহমা দিয়ে দিচ্ছি। তাহমা। এখন ফন্ট সাইজটা হয়ে গেল কি? ফন্ট স্টাইল হয়ে গেল তাহমা। এই যে এটা হচ্ছে তাহমা। ঠিক আছে? এগুলো মানে অটো সাজেশন দিচ্ছে, এগুলো অনেকটা একই স্টাইলের ফন্ট ম্যাক্সিমাম গুলো। ঠিক আছে? সেই জন্য ভিজুয়াল স্টুডিও একদম অটো সাজেশন দিচ্ছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, তবে এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা এভাবে ফন্টটা দিবেন, তখন যখন ফন্টটা ২ ওয়ার্ডের হবে, হ্যাঁ? মানে মাল্টিপল একাধিক ওয়ার্ডের হবে, তখন কি করবেন? তখন হচ্ছে একটা কোটেশনের ভিতরে রাখবেন ওইটাকে। ঠিক আছে? ওই ফন্টটাকে কোটেশনের ভিতরে রাখবেন। আর যখন শুধু একটা মানে একটা ওয়ার্ডে হবে, তখন হচ্ছে কোটেশনের ভিতরে রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন মনে করেন হচ্ছে আমরা এই যে ডিফল্ট ভাবে যে ফন্ট গুলো পাচ্ছি, আমরা এইগুলোর বাইরে কোনো ফন্ট অনেক সময় কি পেইড ফন্ট ইউজ করে পেইড ফন্ট। ঠিক আছে? কিংবা হচ্ছে মানে গুগল থেকে ফন্ট কালেক্ট করে ইউজ করা হয় অনেক সময়। তো সেই ফন্ট গুলো কিভাবে ইউজ করবেন? তো সেগুলো করার জন্য fonts.google.com fonts.google.com, ঠিক আছে? এখানে চলে গেলাম। আসার পর এই যে সার্চ ফন্ট, হ্যাঁ? অনেকটা ই কমার্সের মতো, হ্যাঁ? আমাদের কার্টে কোনো ফন্ট এখন পর্যন্ত অ্যাড করা নেই। তারপর আমরা এই যে এই ফন্টটা ইউজ করব, ঠিক আছে? এর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে দেখেন এই ফন্টে বিভিন্ন কিছু দেওয়া আছে, আমরা গেট ফন্টে ক্লিক করব। গেট ফন্টে ক্লিক করার পর দেখেন আমাদের এই যে এখানে ওই ফন্টটা চলে আসছে, তাই না? মানে অনেকটা শপিং করার মতো। ঠিক আছে? আমরা যেমন যে ই-কমার্স ওয়েবসাইট থেকে মানে অনেক কিছু অর্ডার দিতে পারি, তখন কি কার্টে অ্যাড করে নিতে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই ফন্টটাকে ইউজ করব। ইউজ করার জন্য যে গেট এমবেড কোড, হ্যাঁ? গেট এমবেড কোড। গেট এমবেড কোডে ক্লিক করলে এই যে দেখেন এখানে হচ্ছে এইটাকে কপি করে আমাদের হেড ট্যাগের ভিতরে দিতে হবে। ঠিক আছে? যে তারা আবার বলেও দিচ্ছে যে এই যে হেড ট্যাগের ভিতরে ফন্টটা দাও। তো আমরা এটাকে এখানে কপি করলাম। কপি করার পর আমাদের এই HTML এলিমেন্টের ভিতরে হেড ট্যাগের ভিতরে আমরা এই যে ফন্টটা দিয়ে দিলাম। আমরা এখানে বোঝার সুবিধার্থে এটা কাজ করতে পারি, একটা কমেন্ট করে রাখতে পারি। হ্যাঁ? কমেন্ট করার প্রসেস তো জানেন, তাই না? ফন্ট স্টার্ট, ফন্ট লিংক, এন্ড। ঠিক আছে? ওকে। এবার এখানে হচ্ছে আমরা আমাদের ফন্টের লিংকটা দিয়ে দিই। ঠিক আছে? ফরম্যাট ডকুমেন্ট করে ফেলি। ওকে, দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের ফন্টের লিংকটা। ঠিক আছে? এটা দেখে বোঝা যায়। আচ্ছা, এখন যদি আমরা রিলোড করি, কোনো আউটপুট কোনো চেঞ্জ আসবে না। আসছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা কাজও করতে হবে, সেটা হচ্ছে এই সিএসএস গুলো আমাদের ওই ফন্টের ভিতরে অ্যাড করে দিতে হবে। ওকে, যে ফন্ট ফ্যামিলি, হ্যাঁ? ফন্ট ফ্যামিলি আমরা এই যে এটা দিলাম। দেওয়ার পর আমরা যদি এখান থেকে style.css এ চলে যাই, ঠিক আছে? এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, তাহলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। বুঝেছেন? বুঝতে পারছেন কিভাবে আপনারা হচ্ছে গুগল থেকে ফন্ট ইউজ করবেন? বুঝতে পারছেন? আর শুধু গুগল থেকে না, আপনারা যে কোনো জায়গা থেকে মনে করেন পেইড ফন্ট ইউজ করতে পারেন। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনারা এইভাবে এই কাজটা করবেন। হ্যাঁ? সেখান থেকে আপনারা এই যে একটা এমবেড কোড পাবেন হেডের ভিতর দেওয়ার জন্য, আরেকটা সিএসএস এর ভিতর। বুঝতে পারছেন? এটা এমবেড কোড না, এটা চাইলে আপনারা ডাউনলোড করেও করতে পারতেন। ডাউনলোড করে বলতে বুঝতে পারছেন? যে ডাউনলোড করে আপনার কম্পিউটারে এই ফন্টটাকে রেখে ওইটাকে সিএসএস এর মাধ্যমে লিংক করেও করতে পারতেন। ঠিক আছে? তবে যখন আমরা এখন কিভাবে এই ফন্টটাকে লিংক করাচ্ছি জানেন? আমরা এটাকে করাচ্ছি সিডিএন, সিডিএন এর মাধ্যমে, তাই না? সিডিএন মানে কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। মানে কি হ্যাঁ, অন্য জনের সার্ভার থেকে, হ্যাঁ, অন্য একটা সার্ভার থেকে আমার সার্ভারে এই মানে ফন্টটা কিংবা বাইরের কোনো কিছু লোড করা হচ্ছে। তার মানে কি ওইটাকে বলা হয় সিডিএন পদ্ধতি।
অন্যজনের সার্ভার থেকে। সরাসরি আমার সার্ভারে কিন্তু এই জিনিসটা নাই। ঠিক আছে? তো সিডিএন এর ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে। ঠিক আছে? সিডিএন ইউজ করলে সুবিধা কি আপনার সার্ভারে ওইটা আর রাখা লাগছে না। হ্যাঁ? অন্যজনের সার্ভার থেকে লোড হচ্ছে। তার মানে কি আপনার সার্ভারটা ফাঁকা থাকছে। একটা সুবিধা। এখন আরেকটা অসুবিধা কি, যদি কোনো কারণবশত ওই সার্ভারে কোনো সমস্যা হয় যে সার্ভার থেকে নিয়েছেন, হ্যাঁ, কিংবা কোনো কারণবশত ওই সার্ভার থেকে এই ফন্টটা মনে করেন সরিয়ে দিল, কিংবা কোনো একটা ইমেজ ইউজ করছে, ওইটা কোনো কারণবশত তারা ডিলিট করে দিল, বাদ করে দিয়ে দিল, তাহলে কি আপনার সাইটেও কিন্তু তখন ওই জিনিসটার কাজ করবে না। কারণ তো ওইটা কোথাও নাই রাখা, তাই না? সার্ভার থেকে ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন? তবে মানে কিছু ট্রাস্টেড জায়গা থাকে যেখান থেকে নিলে কোনো সমস্যা হয় না। যেমন হচ্ছে গুগল থেকে কখনোই কি সার্ভারের সমস্যা হবে? কিন্তু আমাদের মতো যদি কেউ এরকম ফন্ট রেখে দেয় সার্ভারে, সেখান থেকে নেওয়া আমাদের জন্য রিস্ক হয়ে যাবে, কারণ যে কোনো সময় সে বাদ দিয়ে দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এইগুলো কি আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ? বাসায় প্র্যাকটিস করবেন। আমার আবার হচ্ছে ৪টায় আরেকটা ব্যাচ আছে এখানে। তো আপনারা চেষ্টা করবেন একদম কারেক্ট ৩টার ২-৫ মিনিট আগে আসার চেষ্টা করবেন। হ্যাঁ? কারণ যত